নমস্কার। আজকে আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন বিষয় সম্পর্কে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। প্রশ্নগুলো এক এক করে আমরা দেখব এবং সেই সঙ্গে সঙ্গে উত্তরগুলোও দেখব এবং সেগুলোকে আমরা বিশ্লেষণ করব। চলো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি সংবেদনশীলতা। সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি কাকে বলে? তাহলে দেখো, তাহলে উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। তাহলে দেখো, এখানে উদ্দীপক জিনিসটা কি? উদ্দীপকটা বোঝার আগে আমরা প্রথমেই দেখে নিই সংবেদনশীলতা বলতে কি বোঝায় বা সেন্সিটিভ বলতে কি বোঝায়। ধরো, আমাকে কি করছে বা তুমি যেখানে বসে আছো বা আমরা যেখানে বসে আছি সেখানে কোনো কারণে, সেখানে ধরো তোমার পায়ে এসে কোনো পিঁপড়ে কামড় দিল বা হাতে মশা কামড় দিল, তাহলে সঙ্গে সঙ্গে কী করছি? আমাদের কি হবে? হাত সেই মশার উপর পড়ছে বা পিঁপড়েটাকে আমরা সেখানে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। হঠাৎ করে কি হলো? গরম জল হাতের উপর পড়লো, তাহলে কি হবে? তাহলে গরম জল হাতে পড়লে আমরা কী হবে? হাতটা কী হবে? আমরা সেই জায়গা থেকে সরিয়ে নিই সঙ্গে সঙ্গে, তাই না? তাহলে এগুলো হচ্ছে কী হবে? সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি বলে। আর কি উদাহরণ দেওয়া যেতে পারে? যেমন আমরা যদি গরমের মধ্যে যদি বসে থাকি ঘরের মধ্যে, তাহলেই দেখতে পাই তাহলে কি হবে? অটোমেটিক্যালি গা দিয়ে ঘাম ঝরছে। তাহলে এটাকে আমরা কি বলবো? সেন্সিটিভিটি। অর্থাৎ আমরা কি হয়, মানে আমরা যে বিভিন্ন রকম উদ্দীপকের প্রভাবে আমরা কেমনভাবে সাড়া প্রদান করে থাকি সেটাকে বলা হয় সংবেদনশীলতা। চোখে হঠাৎ করে কি হবে? কোনো পোকামাকড় ঢুকে যায়, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে আমাদের কি হবে? জল বেরোতে শুরু করে। এই যে জল বেরোলো, তাহলে কি হবে? আমরা তাহলে কি হবে? পোকা ঢুকে যাওয়ার কারণে আমরা তার প্রতিক্রিয়া স্বরূপ আমরা সংবেদনশীলতা দেখাই। তাহলে এগুলো কি বলবো আমরা? সংবেদনশীলতা। এরকম আরও অনেক ধরনের সংবেদনশীলতা রয়েছে, আমি কয়েকটা বললাম। তাহলে দ্বিতীয় প্রশ্নটা হলো কি হবে? উদ্দীপক কাকে বলে? উদাহরণ দাও। তাহলে যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে তাকে উদ্দীপক বলে। এর উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে বাহ্যিক উদ্দীপক এবং আভ্যন্তরীণ উদ্দীপক। তাহলে কি দিয়েছে? যে সমস্ত পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানের সাহায্য করে, মানে সাড়া মানে রেসপন্স করব, মানে আমরা সাড়া প্রদান করব। তাহলে সাড়া প্রদান করতে গেলে আমাকে সেই সাড়াটা করাচ্ছে কারা? তাহলে সেগুলোকে আমরা উদ্দীপক বলবো। যেমন আমি কি করছি? ধরো আমি এখন গরমের একটা রুমের মধ্যে বসে আছি, ফ্যান চালানো নেই মনে করো। তাহলে এই অবস্থায় কি হবে? আমার গা দিয়ে কি হবে? ঘাম ঝরছে। তাহলে এখানে কি হলো? গরম আমার ঘাম বেরোতে সাহায্য করলো। তাহলে এটাকে আমরা কি বলবো? একে বলা হয় উদ্দীপক। কারণ উদ্দীপকের সাহায্যে আমরা সাড়া প্রদান করলাম। কি সাড়া প্রদান করলাম? ঘাম ঝরলো গা থেকে। এটাকে আমরা কি বলা হয়? উদ্দীপক বলবো। যেমন কি হবে? আমরা যদি কি হবে? বিভিন্ন রকম খাবারের গন্ধ, খাবারের গন্ধ যেমন ফুচকা, আমরা যদি ফুচকার দোকানের পাশে গিয়ে যদি দাঁড়াই, তাহলে যারা ফুচকা খাওয়া দাওয়া করে সেখান থেকে একটা টক জলের একটা গন্ধ আমাদের নাকে চলে আসে। তাহলে নাকে চলে আসার ফলে আমাদের জিভ দিয়ে হালকা করে একটা কী হবে? একটা লালা ঝরে। তাহলে এই যে লালা ঝরলো, এটাকে আমরা কি বলা হয়? সাড়া প্রদান করলো। তাহলে এই সাড়া প্রদানটা করাতে সাহায্য করলো কে? যেটা কি হবে? ওখানকার গন্ধ, স্মেল। কিসের গন্ধ? ওই ফুচকার যে টক জলের যে গন্ধ, সেটা নাকের মধ্যে যাওয়ার পর তাহলে আমাদের কি হলো? আমরা সেটাকে সাড়া প্রদান করলাম, অর্থাৎ জিভ থেকে লালা ঝরে। তাহলে এইগুলোকে আমরা উদ্দীপক বললাম, মানে যে সমস্ত বাইরের কিছু কি হবে? সাহায্যে আমরা কি করছি? যে সাড়া প্রদান করছি, সেগুলোকে উদ্দীপক বলছে। যেমন কি হচ্ছে? কিছু দিয়ে এখানে দেওয়া আছে, দেখো উদাহরণ হিসাবে বাহ্যিক উদ্দীপক এবং আভ্যন্তরীণ উদ্দীপক। তাহলে বাহ্যিক উদ্দীপক কোনগুলোকে বলবো? তাপ, আলো, বাতাস ইত্যাদি। মানে বাহ্যিক বলতে আমাদের দেহের বাইরের কিছু উদ্দীপক আছে, আর কিছু কি হবে? দেহের মধ্যে উদ্দীপক আছে, সেগুলোকে আভ্যন্তরীণ উদ্দীপক বলবো। তাহলে কি হলো? বাহ্যিক উদ্দীপক মানে কি? তাপ। তাহলে হঠাৎ করে কি হবে? আমরা কোনো কারণে যদি কী হবে? গরম বস্তুতে যদি হাত দিয়ে ফেলি, তাহলে কি হবে? আমরা প্রতিক্রিয়াস্বরূপ কি হাতটা সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে নিই। তাহলে কি হবে? তাপ কিন্তু আমাদের শরীরের অংশ নয়, বাইরে থেকে আমাদের গায়ে লেগেছে বা হাতে লেগেছে, তারপর আমরা সঙ্গে সঙ্গে সরিয়ে নিই। তাহলে এক্ষেত্রে কী হবে? তাপটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক। আলো, হঠাৎ করে কি হবে? তুমি চোখ বুজে আছো, হঠাৎ করে কি হবে? তোমার চোখে যদি লাইট ফেলে, তুমি চোখ খুলে সঙ্গে সঙ্গে, এবং কি হবে? মনে করো কি যে কি হবে?
হঠাৎ তুমি কী হবে তাকিয়ে আছো, হঠাৎ করে তোমার চোখে যদি আলো ফেলে তুমি সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেলবে। তাহলে এই যে চোখ বুজে ফেললে তাহলে এর জন্য দায়ীকে আলো। তাহলে আলো তোমার কী হবে এক্ষেত্রে উদ্দীপক হিসেবে কাজ করলো। বাতাসও একরকমের উদ্দীপক হিসেবে কাজ করে। এগুলো ছাড়াও আরও কী হবে উদ্দীপক আছে যেগুলো কী হবে আমাদের ওপর, শুধু আমাদের ওপর না কেন, উদ্ভিদের ওপর কী হবে একই রকমভাবে উদ্দীপক হিসাবে কাজ করে। মানে উদ্ভিদের ক্ষেত্রেও বাহ্যিক উদ্দীপক আছে, আমাদের ক্ষেত্রেও বাহ্যিক উদ্দীপক আছে, আমাদের ক্ষেত্রে আভ্যন্তরীণ উদ্দীপক আছে, উদ্ভিদের ক্ষেত্রেও আভ্যন্তরীণ উদ্দীপক আছে। তাহলে আভ্যন্তরীণ উদ্দীপক কোনগুলোকে বলবো? আভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে আমাদের দেহের মধ্যে কিছু পদার্থ তৈরি হয়, এমন কিছু পদার্থ তৈরি হয় যেগুলোকে আমরা কি করছি, যেগুলোর সাহায্যে আমরা বিভিন্ন রকম প্রতিক্রিয়া করে থাকি। সেইগুলো তার মধ্যে একটা উদাহরণ হলো হচ্ছে হরমোন। হরমোন কি যেমন কি হয়, যেমন আমাদের শরীর থেকে এক বিশেষ ধরনের হরমোন কি হবে ক্ষরণ হয়, যার ফলে কি হয়, তাহলে যার ফলে আমরা দেখতে পাচ্ছি কি হবে আমাদের কি গোঁফ দাড়ি গজায়। তাহলে আমরা ছোট অবস্থায় যখন থাকি তখন তো দাড়ি গোঁফ গজায় না। তাহলে কি হবে বয়স যখন বাড়তে থাকে, অর্থাৎ যখন মোটামুটি আমরা দেখি যে 14 বছর 15 বছর 16 বছর যখন চলে আসে তখন কি হয় আমাদের কি হবে গোঁফ দাড়ি কি হবে উঠতে শুরু করে। তাহলে এই যে গোঁফ দাড়ি যে উঠতে শুরু করলো, তাহলে উঠতে শুরু করার জন্য কিছু কি আছে উদ্দীপক লাগে। তাহলে এই গোঁফ দাড়িটাকে হওয়াটাকে কি বলবো, একে বলা হয় সাড়া প্রদান। এই সাড়া প্রদানের জন্য কিছু উদ্দীপক লাগে। এক্ষেত্রে এই উদ্দীপকটা কোথা থেকে আসলো, আমাদের শরীরের মধ্য থেকে। সেই উদ্দীপকটা কি হলো হরমোন। তাহলে হরমোন হচ্ছে কি হবে আমাদের আভ্যন্তরীণ উদ্দীপক। একই রকমভাবে আমি যদি কী হবে উদ্ভিদের ক্ষেত্রে বলে থাকি, তাহলে উদ্ভিদ কী হবে যে এখন দেখতে পাচ্ছ গাছে কী হবে, আম গাছে কী হবে যে আম আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে কী হবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গিয়ে আমগুলো পাকবে। তাহলে এই যে এখন কী হবে আমগুলো ছোট এবং কাঁচা, তাহলে এই আমগুলো একসময় কী করবে পেকে যাবে, তাহলে পাকবে। তাহলে কাঁচা আম থেকে পেকে যাবে আম, তাহলে এই আম পাকার পেছনে দায়ীটাকে, সেটাও হচ্ছে এক ধরনের হরমোন। তাহলে সেই হরমোনটা কি হলো উদ্ভিদের শরীরেই তৈরি হয় এবং সেই তার সাহায্যে আম কাঁচা থেকে পেকে যায়। তাহলে এটা হচ্ছে কী হবে আমরা কি বলবো আভ্যন্তরীণ উদ্দীপক। তাহলে আমরা সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা কি বুঝে নিলাম, উদ্দীপক কাকে বলে এবং তার উদাহরণ সেটাও আমরা বুঝে নিলাম। এরপরে আমরা তৃতীয় প্রশ্ন কি আছে, চলন। চলন ইংরেজি কি মুভমেন্ট কাকে বলে। তাহলে মুভমেন্ট কাকে বলে, তাহলে দেখো যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থাকে, অর্থাৎ স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বা মুভমেন্ট বলে। তাহলে মানে কি বললো, ধরো আমি বসে আছি বা তোমরা বসে আছো এখনো, তাহলে আমরা বসে আছি, তাহলে বসে থেকে কি করছি আমরা হাত দিয়ে আমরা পেন নিচ্ছি বা খাতা নিচ্ছি, বা আমরা হাত পা নাড়াচাড়া করছি, হাত পা এগুলো নাড়াচাড়া করছি। কীভাবে নাড়াচাড়া করছি, এক জায়গায় বসে। অর্থাৎ আমরা কি হবে এক জায়গা থেকে আরেক জায়গায় না গিয়ে কোনো এক জায়গায় ফিক্সডভাবে বসে থেকে আমরা হাত পা বা শরীরের অন্যান্য সঙ্গে যে কীভাবে নড়াচড়া করছি এটাকে বলা হয় চলন বা মুভমেন্ট বলে। তাহলে এই মুভমেন্ট, তাহলে বোঝা গেল জিনিসটা কি মুভমেন্টে, তাহলে মুভমেন্ট বা চলন আমরা বুঝে নিলাম। এরপরে আমরা যাব কি হবে গমন কাকে বলে, বা এর ইংরেজি লোকোমোশন। তাহলে যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বা লোকোমোশন বলে। তাহলে তাহলে গমন জিনিসটা কি, তাহলে গমন হলো কি হলো আমরা আগের ক্ষেত্রে চলনের ক্ষেত্রে দেখেছিলাম এক জায়গায় স্থির থেকে, এক্ষেত্রে না, আমরা কি হবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, মানে চলাফেরা করব। চলাফেরা করার সঙ্গে সঙ্গে আমাদের হাত পা নড়াচড়া করে, তাহলে হাত পাও নড়াচড়া করে, তাহলে বুঝতেই পারছো তাহলে কি হবে এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটা চলার সাথে সাথে আমাদের হাত পাও নড়াচড়া করে। তাহলে এটাকে আমরা কি বলবো গমন বলা হয়, ইংরেজিতে একে লোকোমোশন বলে। তাহলে দেখো এবার তাহলে 5 নম্বর প্রশ্ন কি দিয়েছে, কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ উদাহরণ দাও যাদের কি হবে গমন পরিলক্ষিত হয়। তাহলে কিছু গমন বলতে কি বলছে, কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের উদাহরণ দাও যাদের কি হবে গমন পরিলক্ষিত হয়। ক্লাইমাইডাইমোনাস, ভলবক্স, ডায়াটম ইত্যাদি। তাহলে এগুলো এক ধরনের কি হবে শৈবাল। তাহলে এগুলো কি হবে আমরা তাদের কি হবে আমরা গমন আমরা দেখতে পাই। গমন বলতে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারি। তাহলে চলো নেক্সট প্রশ্নটা কি আসবে,
যে আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদের সংবেদনশীলতা পরীক্ষার জন্য কোন কোন যন্ত্র আবিষ্কার করেন, অর্থাৎ উদ্ভিদের কীভাবে সংবেদনশীলতা প্রদর্শন করে, মানে সংবেদনশীলতা দেখায়, মানে বিভিন্ন রকম প্রতিক্রিয়া করে থাকে, এই জন্য তিনি কিছু যন্ত্র আবিষ্কার করেছিলেন। সেই যন্ত্র তিনটি হলো কি কি? রেজোন্যান্ট রেকর্ডার, ইলেকট্রিক প্রোব এবং ক্রেস্কোগ্রাফ। তাহলে এই তিনটি যন্ত্রের সাহায্যে উদ্ভিদের ক্ষেত্রে কী হবে, বিভিন্ন রকম সংবেদনশীলতা তিনি পরীক্ষা নিরীক্ষার সাহায্যে দেখেছিলেন। এরপরে আমরা দেখব আচার্য জগদীশ চন্দ্র বসু সংবেদনশীলতা পরীক্ষার জন্য কোন কোন উদ্ভিদ নির্বাচন করেছিলেন। তাহলে আমরা যে দেখলাম জগদীশ চন্দ্র বসু যে তিনটে তিনি যন্ত্র আবিষ্কার করেছিলেন যেগুলোর সাহায্যে উদ্ভিদের সংবেদনশীলতা পরীক্ষা করেছিলেন। তাহলে কি সেই উদ্ভিদ দুটো? তো তার মধ্যে একটা হচ্ছে লজ্জাবতী, ইংরেজিতে বলা হয় মিমোসা পুডিকা, এবং দ্বিতীয়টি হলো কি হবে বনচারাল, যার ইংরেজি হলো কি ডেসমোডিয়াম জাইরেন্স। তাহলে এই দুটো উদ্ভিদের নাম তোমরা ভালো করে মনে রাখবে, পরীক্ষা অনেক সময় দিয়েও থাকে। এরপরে আমরা দেখব উদ্ভিদ চলন কয় প্রকার ও কী কী। তাহলে উদ্ভিদ চলন প্রধানত তিন প্রকারের হয়ে থাকে। কী কী সেইগুলো? এক দিয়েছে ট্যাকটিক বা আবিষ্ট চলন, ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন, এবং ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। ট্যাকটিক চলন জিনিসটা কি? ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন। তাহলে দেখো, আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলে। তাহলে কি কি বলেছে? কি কি উদ্দীপক? তাহলে আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি। তাহলে এইগুলো হচ্ছে উদ্দীপক। এইগুলো সাহায্যে কি হবে, উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের মানে স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলে। তাহলে উদ্ভিদ কি হবে? তাহলে চলন এখানে কি বোঝানো হচ্ছে, যে এই সমস্ত উদ্দীপকের সাহায্যে উদ্ভিদ হয় এক জায়গায় দাঁড়িয়ে থাকে, বিভিন্ন রকম কি তারা কি করবে, অঙ্গ প্রত্যঙ্গের মুভমেন্ট বা চলন ঘটাতে পারে, বা তার তিনি বা উদ্ভিদ সামগ্রিকভাবে কি হবে, স্থান পরিবর্তন করেও চলন ঘটাতে পারে। বোঝা গেল? তাহলে চলো সেই কী জিনিসগুলো এক এক করে আমরা দেখে নেব। ট্যাকটিক চলন তো আমরা দেখে নিলাম, এরপর দেখব আমরা ফটোট্যাকটিক চলন কাকে বলে, উদাহরণ দাও। তাহলে ফটোট্যাকটিক কি বলেছে? সমগ্র উদ্ভিদ দেহ। তাহলে সমগ্র উদ্ভিদ দেহ মানে একটা উদ্ভিদের সমস্ত অংশই যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে ফটোট্যাকটিক বা আলোক অভিমুখী চলন বলে। কি কি দিয়েছে দেখো, আমরা এখানে ফটোট্যাকটিকের ক্ষেত্রে খেয়াল রাখবে, ফটোট্যাকটিক মানে এখানে আমরা যাব, ফটো কথার মানে হচ্ছে লাইট, ফটোট্যাকটিক। তাহলে ফটোট্যাকটিক বলতে লাইট, এবং তার সাথে সাথে আমরা দেখে নেব কি, যে সেই লাইটের তীব্রতা, মানে এক্ষেত্রে উদ্দীপক এবং উদ্দীপকের তীব্রতা, এই দুটো জিনিস আমরা লক্ষ্য করব। তাহলে এখানে দেখো কি দিয়েছে, ফটোট্যাকটিক। ফটোট্যাকটিক বলতে আমরা কি দেখব, যে লাইট, লাইট হচ্ছে কি হবে, উদ্দীপকের উৎস এবং উদ্দীপকের তীব্রতা, এই দুটো জিনিসের সাহায্যে কি হবে, ফটোট্যাকটিক চলন হয়ে থাকে। তাহলে কি দিয়েছে, সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে ফটোট্যাকটিক বা আলোক অভিমুখী চলন বলে। কি দিয়েছে উদাহরণ, কতিপয় শৈবাল যেমন ক্লাইমাডাইনাস ভলভক্স। তাহলে কিভাবে চলন হয়ে থাকে, ক্লাইমাডাইনাস ভলভক্সে এক ধরনের ছোট ছোট শৈবাল দেখা যায়। তোমরা দেখেছো, আমরা যদি পুকুর দিকে যদি তাকাই বিশেষ করে, তাহলে কি দেখতে পাই, দেখবে শ্যাওলার মতো একটা সবুজ সবুজ ভাব দেখতে পাই জল, পুকুরের জলটা। তাহলে পুকুরের জলটা সবুজ শ্যাওলার মতো দেখতে পাই। তাহলে কোন টাইমটা আমরা দেখতে পাই, দিনের বেলায়, মোটামুটি সকাল টাইমটা, মোটামুটি 10টা 11টায় পর্যন্ত আমরা মোটামুটি ভালো দেখতে পাই যে যে পুকুরের জলটা একটু সবুজ সবুজ ভাব। কিন্তু দুপুরে যদি দেখি একটা দুটো, তখন কিন্তু সবুজ ভাবটা কিন্তু থাকে না। মানে তাহলে এক্ষেত্রে কি হবে, লাইট মানে সূর্য আর কি, সূর্যের আলো, এক্ষেত্রে হচ্ছে উদ্দীপকের উৎস। উদ্দীপকের উৎস কি, সূর্যের আলো, এবং উদ্দীপকের উৎস দেখে নিলাম, তার সাথে কি দেখব, যে ওই আলোর তীব্রতা কেমন। তাহলে তীব্রতা আমরা দেখলাম সকাল টাইমটা কি থাকে, তীব্রতা খুব একটা বেশি থাকে না,
তাহলে কি দেখলাম, তাহলে তীব্রতাটা কম থাকতে হবে, লাইটও থাকতে হবে এবং লাইটের তীব্রতা কম থাকতে হবে। সেই জন্য কী হয়, যে পুকুরের তলদেশ থেকে এই ধরনের শৈবালগুলো ক্লাইমোডোনাস ভলভক্স নিচ থেকে উপরের দিকে উঠে এসে তারা কি করে, সূর্যের আলোর সাহায্যে তারা সালোক সংশ্লেষ করে খাবার তৈরি করে। কিন্তু যত রোদ বাড়তে থাকে, মানে তীব্রতা বাড়তে থাকে, লাইট আছে কিন্তু তীব্রতা বাড়ছে, তাহলে তীব্রতা বাড়তে থাকলে কি করছে, আর কি হবে, সেই শৈবালগুলো কিন্তু আর থাকে না, তারা ধীরে ধীরে কি হবে, পালিয়ে যায় একদম পুকুরের তলদেশে। মানে আমরা দেখতে পেলাম কি হবে, যে সমগ্র উদ্ভিদে যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে ফটোট্যাকটিক বা আলোক অভিমুখী চলন বলে। তাহলে উদাহরণ হিসাবে কতিপয় শৈবাল যেমন ক্লাইমোডোনাস ভলভক্স দেখলাম। এরপরে আমরা দেখব কি হবে, কেমোন্যাস্টিক চলন কাকে বলে, উদাহরণ দাও। তাহলে কেমোন্যাস্টিক, কেমো মানে কোনো রাসায়নিক বস্তুর, তাহলে কি রাসায়নিক বস্তু মানে যেক্ষেত্রে উদ্দীপক, তাহলে উদ্দীপকের উৎস কি, রাসায়নিক বস্তু হচ্ছে এক্ষেত্রে কেমোট্যাকটিক চলন কাকে বলে, উদাহরণ দাও। তাহলে মশের শুক্রাণু শুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, একে কেমোট্যাকটিক চলন বলে। তাহলে এক্ষেত্রে দুটো জিনিস দেখলাম, একটা মসের ক্ষেত্রে দেখলাম, আর একটা আমরা দেখলাম কি ফার্নের ক্ষেত্রে, দুটো ঘটনা আমরা দেখব। তাহলে মস আর ফার্ন দুটো আলাদা আলাদা ধরনের। তাহলে মসের কী হবে, শুক্রাণু আছে, তাহলে শুক্রাণুটা কার দিকে যাবে, যে মসের শুক্রাণু ডিম্বাণুর দিকে যাবে। তাহলে মসের শুক্রাণু ডিম্বাণুর দিকে কীভাবে যাবে, কিসের জন্য যায়, সুক্রোজের প্রভাবে। খেয়াল রাখবে সুক্রোজ পরীক্ষা আসে, তাহলে সুক্রোজের জন্য, তাহলে সুক্রোজ এখানে কি, সুক্রোজ এখানে উদ্দীপক হিসেবে কাজ করে। তাহলে উদ্দীপকের জন্য কি করছে, শুক্রাণুটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি দেখতে পেলাম, তাহলে উদ্দীপকের উৎস সুক্রোজ, এবং সুক্রোজ যত বেশি হবে শুক্রাণুর কী হবে, চলন তত বেশি গতিবেগে হয়। তাহলে এটাকে আমরা কি দেখলাম, উদ্দীপকের উৎস এবং উদ্দীপকের তীব্রতা। তাহলে এক্ষেত্রে তীব্রতা যত বেশি হবে শুক্রাণুর চলনটা তত বেশি গতিবেগে হয়ে থাকে। তাহলে মশে শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিড, তাহলে ফার্নের ক্ষেত্রে কি, ম্যালিক অ্যাসিড আমরা দেখলাম। তাহলে ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রের জন্য কি করবে, ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের জন্য ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। তাহলে এই ম্যালিক অ্যাসিড যত বেশি হবে ফার্নের শুক্রাণু কি হবে, তত বেশি জোরে কি হবে, যে ডিম্বাণুর দিকে কি করবে, যাবে আর কি। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম দুটোই সুক্রোজ এবং কী হবে, ম্যালিক অ্যাসিড, দুটোই হচ্ছে কী হবে, কেমিক্যাল বস্তু বা রাসায়নিক বস্তু। তাহলে এইগুলোর সাহায্যে কি হলো, তাহলে শুক্রাণুগুলোর আমরা চলন দেখে নিলাম। তাহলে এইগুলোকে আমরা কি বলা হয়, কেমোট্যাকটিক চলন বলে। এরপরে আমরা দেখব যে প্রতীপ আলোকবর্তী চলন বলতে কি বোঝায়। প্রতীপ আলোকবর্তী চলন বলতে আমরা যাব কি হবে, আলোকের বিপরীতমুখী চলন দেখা যায়। কি দিয়েছে, ক্লাইম্যাটোমোনাস ও ভলভক্সের চলন প্রধানত আলোক অভিমুখে ঘটে, কিন্তু তীব্র আলোকে এরা আলোর বিপরীত দিকে গমন করে, তখন তাকে প্রতীপ আলোকবর্তী চলন বলে, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি। তাহলে ক্লাইম্যাটোমোনাস ভলভক্স আমি কি বললাম, যে এরা কি হয়, বিশেষ করে পুকুরের জলটা তুমি লক্ষ্য করো, তাহলে মোটামুটি দেখতে পাবে, মোটামুটি আমরা সকালবেলা কি দেখতে পাই, মোটামুটি 10টা 11টা পর্যন্ত কীভাবে সবুজ ভাব দেখতে পাই পুকুরের জলটা। তাহলে সবুজ ভাব কেন, এই ক্লাইম্যাটোমোনাস ভলভক্স এক ধরনের শৈবাল, এরা সবুজ কালারের হয়ে থাকে। এরা কি হবে, ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ করার জন্য পুকুরের তলদেশ থেকে সূর্যের আলোর সাহায্যে কি করবে, সূর্যের আলো ফটোসিনথেসিস করবে, তাহলে আলোর জন্য কি করবে, তারা নিচ থেকে উপরে উঠে আসে, সেজন্য পুকুরের জল আমরা সবুজ দেখতে পাই। কিন্তু সেটা কি হবে, আলোর তীব্রতা কম থাকে। কিন্তু যত বেশি কি হবে, তীব্রতা বাড়তে থাকে, আলো মানে কি হবে, যত দুপুর দিক আমরা দেখি কি হবে, দুপুর 12টায় 1টা 2টো, তখন কি হয়, এই ক্লাইম্যাটোমোনাস আর ভলভক্স কিন্তু ওই অত লাইট তারা সহ্য করতে পারে না, তারা তখন কি করবে, আবার যেখান থেকে এসেছিল সেখানেই চলে যায়, মানে পুকুরের তলদেশে চলে যায়। তাহলে এই যে আলো আছে, তবু কি হবে, চলন কিন্তু আলোর বিপরীত দিকে হচ্ছে, আলোর দিকে হওয়ার কথা ছিল, কিন্তু আলোটা সহ্য করতে পারেনি বেশি আলো, সেজন্য আলোর বিপরীত দিকে এদের চলন দেখা যায়। এই চলনটাকে আমরা কি বলবো, প্রতীপ আলোকবর্তী চলন বলে। এরপরে আমরা দেখব হচ্ছে কি হবে, ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। ট্রপিক কথার মানে হচ্ছে কি, আমরা দেখব ট্রপিক মানে কোন দিকে, ট্রপিক কথার মানে হচ্ছে কোন দিকে। কোন দিকে বলতে আমরা যাব উৎসর দিক কোন দিকে, উৎসের ডিরেকশন কোন দিকে। হ্যাঁ, তাহলে সংবেদনশীলতা উদ্ভিদে দেখাবে,
তাহলে সেই সংমিশ্রণ দেখার জন্য উদ্দীপক দরকার হয়। সেই উদ্দীপকটা কোথা থেকে আসছে, তাহলে যেদিক থেকে আসছে তাহলে সেই দিকে কি করবে, চলন হয়ে থাকে। চলো কি দিয়েছে, উদ্দীপক উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন বলে। তাহলে উদ্দীপক যে বললাম, তাহলে উদ্দীপকটা কোন দিকে আছে, তাহলে সেই দিকে উদ্ভিদের কি হবে, চলন ঘটবে, তাহলে সেটাকে বলা হয় ট্রপিক চলন বলা হয়। ট্রপিক বা দিক নির্ণীত চলন কয় প্রকার ও কী কী, তাহলে আমরা যদি দেখি যে উদ্ভিদের ট্রপিক চলন প্রধানত 3 রকমের হয়ে থাকে। কী কী দিয়েছে, ট্রপিক দিয়েছে, হাইড্রোট্রপিক দিয়েছে, জিওট্রপিক দিয়েছে। তাহলে এক এক করে তার এবার আমরা দেখে নেব প্রত্যেকটা জিনিস সম্পর্কে। ফটোট্রপিক চলন বা আলোকবৃত্তি বা ফটোট্রপিজম কাকে বলে, উদাহরণ দাও। বলেই দিয়েছে ফটোট্রপিক, আমি তো বলে দিলাম, ফটো মানে লাইট, ট্রপিক মানে ওই লাইটের উৎস কোন দিকে, তাহলে উদ্ভিদ অঙ্গের চলন সেই দিকেই হবে। তাহলে চলো দেখে নিই, তাহলে উদ্ভিদ অঙ্গের কি হবে, চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে আলোকবৃত্তি বা আলোকবর্তী চলন বা ফটোট্রপিক চলন বা ফটোট্রপিজম বলে। উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি, ধরো আমরা একটা অন্ধকার ঘর, সেই অন্ধকার ঘরের মধ্যে একটা টবের মধ্যে চারা গাছ রেখে দিলাম, ঘরের সব দরজা জানালা আটকানো আছে মনে করো, কোনো ঘরের মধ্যে কোনো বাল্বও জ্বালানো নেই, তুমি কোন একটা জানলা একটু খুলে রাখলে, বেশ কিছুদিন পর দেখবে ওর শাখা প্রশাখাগুলো যে জানলাটা খোলা আছে সেই দিয়ে কিন্তু কি হলো, তাহলে চলন দেখতে পাওয়া যায়, গাছের ডালপালাগুলো সেই দিকেই বৃদ্ধি লক্ষ্য করা যায়। মানে এই নয় যে সূর্য কীভাবে পূর্ব দিকে ওঠে বা পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে পূর্ব দিকের দরজা বা কী হবে পশ্চিম দিকের দরজা খুললেই কি হবে, যে কি হবে ওই দিকে কী হবে গাছের ডালপালা বৃদ্ধি পাবে, তাই নয়। কিন্তু তুমি কি করলে, ঘরের মধ্যে রেখে দিয়েছো সব জানলা দরজা আটকানো, তুমি কি করলে, তুমি যদি কী হবে পশ্চিম দিকে জানলা, পশ্চিম দিকে না, তুমি যদি কী হবে উত্তর দিকে জানলা খুলে রাখো, উত্তর দিকে তো কোনো সূর্য আলো দেখাই যায় না, তাহলে কি করবে, ওই দিকে তুমি যদি উত্তর দিকে জানলা দিকে তুমি যদি আলো যদি কোনো রাখো, তাহলে কি হবে, যদি আলো যদি রাখা হয় তাহলে সেই দিকে কী হবে, উদ্ভিদের চলন আমরা দেখতে পাবো। তাহলে কি হলো, এক্ষেত্রে কিন্তু যে দিক বলতে আমরা দেখব, এক্ষেত্রে কিন্তু সূর্য কোন দিকে উঠলো তা নয়, কিন্তু আমি যে আলোটা রাখছি সেই আলোটার তাহলে কি হবে, উৎসটা কোন দিকে, যে কোনো দিকেই হতে পারে, তাহলে যেদিকে তুমি যে আলোটা রাখতে চাইছো তাহলে সেই আলোটার উৎস যেদিকে হবে সেই দিকেই কি হবে, গাছের কি হবে, বৃদ্ধি লক্ষ্য করা যায়। তাহলে এইটাকে আমরা কি বলা হয়, আলোক অনুকূলবর্তী বা ফটোট্রপিজম বা ফটোট্রপিক চলন বলে। এবার কি দিয়েছে, হাইড্রোট্রপিক বা জলবৃত্তি বা হাইড্রোট্রপিজম কাকে বলে। তাহলে হাইড্রো কথার মানে হচ্ছে জল, ট্রপিক কথার মানে হচ্ছে কি বললাম, যে উৎস, জলের উৎস কোন দিকে, তাহলে হাইড্রোট্রপিক কথার মানে হচ্ছে কি জলের উৎস কোন দিকে আমরা দেখব, তাহলে সেই দিকে গাছের কি হবে, চলন দেখা যায়। তাহলে গাছের কি হবে, কোন অংশ জলের দিকে হয়ে থাকে আমরা দেখি, একটা গাছ, তাহলে গাছের কি হবে যদি দেখি 3টি অংশ প্রধানত আমরা দেখতে পাই, গাছের মূল, কাণ্ড এবং তার কি আছে শাখা প্রশাখা। তাহলে গাছের কি হবে, মূলটা আমরা দেখতে পাই কি হবে, জলের দিকে কি হবে মুভমেন্ট বা চলন দেখা যায়, তাই তো, গাছ কি হবে জলের প্রয়োজন হয়, তাই জল যেদিকে থাকবে সেই দিকে কি হবে, মূলগুলোর কি হবে বৃদ্ধি দেখা যায় বা চলন দেখা যায়, একে কি বলা হয়, হাইড্রোট্রপিক চলন বলা হয়। তাহলে কি লেখা আছে, উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে জলবৃত্তি বা জলবর্তী বা হাইড্রোট্রপিক চলন বলে। এরপরে আমরা যাব জিওট্রপিক চলন বা অভিকর্ষ বৃত্তি বা জিওট্রপিজম কাকে বলে। তাহলে জিও কথার মানে হচ্ছে আমরা যাব যে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশন মানে সহজ কথা যদি বলি অভিকর্ষ বল। অভিকর্ষ বল মানে কি, আমরা কোথায় আছি, পৃথিবী পৃষ্ঠের উপরে বসবাস করি, তাহলে পৃথিবীর সমস্ত জিনিসকে নিজের দিকে আকর্ষণ করে, তাহলে এই যে নিজের দিকে আকর্ষণ করছে তাহলে কি দিয়ে, একটা বল দিয়ে, এই বলটাকে বলা হয় অভিকর্ষ বল। তাহলে এই অভিকর্ষটা কোন দিকে থাকে, আমরা বেশি করে ধরে নিই মাটি আর কি, তাহলে কি হবে, মাটির দিকে আমরা সবাই কি হবে আঁকড়ে ধরছি, মাটি আমাদের দিক, মানে মাটির দিকে আমরা সবাই, মাটি আমাদেরকে টানছে ধরো, তাহলে মাটির মধ্যে কি আছে, তাহলে এই মনে করো
অভিকর্ষ আছে, মানে ওর আকর্ষণ করার ক্ষমতা আছে, মানে মাটির দিকে কি হবে, মূলের চলন দেখা যায়। একে কি বলা হয়, জিওট্রপিক চলন বা অভিকর্ষ বৃত্তি বা জিওট্রপিজম বলে। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয়, তখন তাকে অভিকর্ষ বৃত্তি বা অভিকর্ষ বর্তী বা জিওট্রপিক চলন বা জিওট্রপিজম বলে। ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন কাকে বলে? ন্যাস্টিক ন্যাস্টিক এই যে এখানে দেখতে পাচ্ছ ন্যাস্টিক, খেয়াল রাখবে, ন্যাস্টিক হচ্ছে আমরা যাব কি হবে, উদ্দীপকের উৎস দেখব এবং তীব্রতাও দেখব। এক্ষেত্রে যে কি হবে, চলনটা হবে যে অনলি শুধুমাত্র তীব্রতার ওপর। এক্ষেত্রে কিন্তু আমরা উদ্দীপকের উৎসের ওপর নির্ভর করে না। উদ্দীপক তো লাগবেই, মানে উদ্দীপকের উৎস তো লাগবে এবং উদ্দীপকের তীব্রতাটা মেন জরুরি। তাহলে উদ্দীপকের তীব্রতার সাহায্যে যে চলন হয়ে থাকে সেটাকে ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন বলে। তাহলে কি বলেছে, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয়, তখন সেই প্রকার চলনকে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে। এরপরে আমরা দেখব উদ্দীপকের প্রকৃতি অনুসারে ন্যাস্টিক চলন কয় প্রকার ও কী কী। তাহলে ফটোন্যাস্টিক চলন 3 ধরনের হয়ে থাকে উদ্দীপকের প্রকৃতি অনুসারে। ন্যাস্টিক চলন 4 রকমের হয়ে থাকে, ফটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি, থার্মোন্যাস্টিক বা তাপ ব্যাপ্তি, সিসমোন্যাস্টিক বা স্পর্শ ব্যাপ্তি এবং কেমোন্যাস্টিক বা রসায়ন ব্যাপ্তি চলন। এরপরে এক করে চলো সেগুলো দেখে নিই। কি দিয়েছে, ফটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি চলন কি, উদাহরণ দাও। তাহলে ফটো কথা মানে হচ্ছে লাইট, ন্যাস্টিক কথা মানে আমি কি বললাম, যে আলো আছে, মানে আলোর উৎস আছে, ঠিক আছে, এবং সেই আলোটার তীব্রতা কেমন। ন্যাস্টিক কথা মনে রাখবে, এক্ষেত্রে তীব্রতা, উৎস তো আছে, তাহলে সেই উৎসের তীব্রতা আমরা দেখব। তাহলে এখানে উৎসটাকে মেন ফোকাস না করে আমরা তীব্রতার দিকে লক্ষ্য করব। তাহলে কি দিয়েছে, চলো, উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন আলোকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, আলোকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে ফটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি চলন বলে। উদাহরণ হিসাবে কি দিয়েছে, যে পদ্ম, সূর্যমুখী প্রভৃতি ফুল আলোর তীব্রতায় ফোটে, আবার কম আলোতে মুদে যায়। মানে কি হবে, পদ্ম ফুল, সূর্যমুখী এরা কি হবে, প্রচণ্ড রোদে কিন্তু এরা কিন্তু ফুল ফোটে, কম রোদে কিন্তু ফোটে না। আবার কি দিয়েছে, সন্ধ্যা মালতী, জুঁই ফুল, এগুলো কি হবে, কম আলোতে, মানে সন্ধ্যাবেলায় ফোটে, মানে আলো নেই, তাহলে কি হবে, আবার বেশি আলো পেলেই, মানে দিনের বেলায় কিন্তু এগুলো আবার ফোটে না। তাহলে মানে কি বোঝা গেল, যে আলোর তীব্রতাটা কেমন। তাহলে আলোর তীব্রতা বেশি না কম, কিছু কিছু কি হবে বেশি আলোতে ফোটে, আবার কিছু আছে কম আলোতে ফোটে। তাহলে এই যে বেশি আলোতে ফোটা বা কম আলোতে যে নিভে যাওয়া, বা কম আলোতে কীভাবে ফোটা, বেশি আলোতে নিভে যাওয়া, এগুলোকে আমরা কি বলা হয়, যে ফটোন্যাস্টিক চলন বলা হয়। এরপর আমরা দেখব কি, থার্মোন্যাস্টিক বা তাপব্যাপ্তি চলন বলতে কি বোঝায়, উদাহরণ দাও। থার্মোন্যাস্টিক, থার্মো কথার মানে হচ্ছে উষ্ণতা বা টেম্পারেচার, তাহলে উষ্ণতার উপর নির্ভর করবে, তাহলে উষ্ণতার তীব্রতার উপর। উষ্ণতা বলতে কি বোঝায়, যেমন গরম, দিনের বেলায় আমরা দেখি কি হয়, বিভিন্ন সময় আমরা যদি সারা বছর ধরে যদি গরম লক্ষ্য করি, তাহলে বিভিন্ন সময় গরম বিভিন্ন রকম দিনের বেলায় হয়ে থাকে, সূর্য সবসময় তো উঠছেই, তাহলে কি হবে, এখন এক ধরনের গরম তুমি দেখতে পাবে, তুমি কি কিছুদিন পর মে মাস আসছে, জুন মাস আসছে, তুমি দেখবে, তাহলে তাহলে কি হবে, গরমের তাহলে কি হবে, প্যাটার্নটা অন্যরকম। গরম ঠিক আছে, সবসময় আছে, ঠিক আছে, কিন্তু কি হবে, গরমের তীব্রতা, এই যে গরমের তীব্রতাটাই হচ্ছে কি হবে, এখানে থার্মোন্যাস্টিক আমরা যাব। তাহলে কি দিয়েছে, উদ্ভিদ অঙ্গের সঞ্চালন বা চলন যখন উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, উষ্ণতার তীব্রতার দ্বারা। উষ্ণতার তীব্রতা মানে আমি বললাম যে গরমের তীব্রতাটা কেমন, সেই তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেটাকে বলা হয় কি, যে থার্মোন্যাস্টিক চলন বলা হয়। কি দিয়েছে, টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, আবার কম তাপে মুদে যায়। টিউলিপ ফুল, এটাকে প্রচণ্ড গরম মানে প্রচণ্ড, বুঝতেই পারছো, সেই গরমে কিন্তু ফুলের পাপড়িগুলো মানে ফুল ফোটে, সহজ কথায় বললি। আবার কি হবে, কম গরম যদি পায়, তাহলে সেই কম গরমে এরা কিন্তু ফোটে না, মুদে যাবে আর কি, মানে ফুটবেই না।
এরপরে আমরা আসবো সিসমোনাস্টিক বা স্পর্শবৃত্তি চলন কাকে বলে, উদাহরণ দাও। তাহলে সিসমো কথার মানে হচ্ছে, সিসমো মানে এখানে যাবো স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ু প্রবাহ, এইগুলো হচ্ছে সিসমো। ন্যাস্টিক কথার মানে আমি বললাম তীব্রতা। তাহলে এই যে এইগুলো স্পর্শর মানে স্পর্শ নাকি আমি তোমাকে হয়তো কি করলাম, গায়ের উপর হাত রাখলাম, তাহলে কি হয়, কেমন প্রেশার পেলে। আমি কি বললাম জোরে যদি আঘাত করি তোমার গায়ে, তাহলে কি হবে, তুমি বেশি প্রেশার পাবে। তাহলে এই যে এখানে আমরা কি দেখতে পেলাম, যে এখানে উৎসের তীব্রতা কেমন, মানে বেশি না কম। তাহলে তার জন্য যে কি হবে, যে চলন হয়ে থাকে সেটাকে সিসমোনাস্টিক চলন বলে। তাহলে কি দিয়েছে, চলো, যে যেমন লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্র পাতার পত্রগুলি মরে যায়। তাহলে লজ্জাবতীর পাতা, তোমরা হয়তো গ্রামের দিকে যারা আছে কম বেশি সবাই গাছটাকে লক্ষ্য করেছো। আমরা গাছের পাতাকে যদি আলতো করে যে কি করি, স্পর্শ করি, বা যদি ফু দেওয়া হয়, তাহলে দেখবে পাতাগুলো কি হবে, ধীরে ধীরে কি হবে, কি করবে, নুয়ে পড়বে, মানে ঘোমটা দেওয়ার মতো। মানে লজ্জা পেলে কি হয়, ঘুমটা দেয় যেমন মানুষ, তাহলে কি হবে সেরকম আর কি। তাহলে ঘুমটা দেওয়ার মতো কন্ডিশনে চলে আসে। কিন্তু তুমি যদি কি করবে, জোরে আঘাত করো বা জোরে ফু দেওয়া হয়, তাহলে কি হবে, লজ্জাবতীর যে পাতাগুলো আছে খুব তাড়াতাড়ি কি হবে, ঘুমটা দেবে, মানে তাড়াতাড়ি নুয়ে পড়বে। তাহলে এটাকে বলা হয় সিসমোনাস্টিক বা স্পর্শবৃত্তি চলন বলে। তাহলে এরপরে আমরা শেষ যেটা দেখবো হচ্ছে কেমোনাস্টিক বা রসায়ন ব্যাপ্তি চলন কাকে বলে, উদাহরণ দাও। কেমো কথা মনে হচ্ছে, কথা কি বললাম, যে কোনো কেমিক্যাল বস্তু বা রাসায়নিক বস্তু, তাহলে এইগুলোর সংস্পর্শে যদি আসা মাত্রই উদ্ভিদের আমরা চলন কিছু কিছু দেখতে পাই, তাহলে সেটাকে বলা হয় কেমোনাস্টিক। যেমন কি হয়, যেমন সূর্য শিশির। সূর্য শিশির কি হবে, এক ধরনের উদ্ভিদ, এরা হচ্ছে পতঙ্গ খায়, পতঙ্গ খেয়ে এরা বেঁচে থাকে, মনে করো পতঙ্গ খেয়ে বেঁচে থাকে। তাহলে সূর্য শিশির কি করছে, এদের পাতায় কি দেখা যায়, কর্ষিকা দেখা যায়। কর্ষিকা বলতে কি বোঝায়, অনেক এদের কর্ষিকা বলতে এক্ষেত্রে ওই আকর্ষণকারী কিছু গায়ে রোম দেখা যায়, রোম। তোমরা নিশ্চয়ই গাছগুলোকে যদি লক্ষ্য করো, বিভিন্ন রকম গায়ে গাছে রোম দেখা যায়। তাহলে এদের রোমগুলো কি দেখা যায়, এদের রোমগুলো উজ্জ্বল টাইপের কালারিং হয়ে থাকে। এই পোকামাকড়গুলো ওই কালারিংটা দেখে খুব আকৃষ্ট হয়। তারা জানে না যে ওখানে গেলে তারা মরবে, যে ওখানে যায় তখন ওই কর্ষিকাগুলো যেগুলো আছে, তাহলে সেগুলো কি করবে, সেই পতঙ্গগুলোকে পেঁচিয়ে ধরে, এবং পেঁচিয়ে সেগুলোকে কি করা হয়, সেখান থেকে তারা সেগুলোকে হজম করে সেখানে থেকে প্রয়োজনীয় পুষ্টি পদার্থ তারা শোষণ করে। তাহলে শোষণ করছে মানে তাদের কি দরকার, যে প্রোটিন দরকার। প্রোটিন এক ধরনের কি হবে, কেমিক্যাল বস্তু। তো এই কেমিক্যাল বস্তুর জন্য কি হবে, এই সূর্যের পাতার যে কর্ষিকা আছে, এই কর্ষিকাগুলো কি হবে, পতঙ্গর যদি সংস্পর্শে আসে, তাহলে সঙ্গে সঙ্গে কর্ষিকাগুলো কি হবে, বেগে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে। তাহলে এটাকে আমরা কি বলা হয়, কেমোনাস্টিক চলন বা রসায়ন ব্যাপ্তি চলন বলে।